ও মা গো, আমার কোমর গেল গো। যায়নি সুন্দরী, আমি তোমাকে ধরে ফেলেছি। তা হারামি ছেলে, তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন? ইয়েতে মানে বদ্দা কথা সুন্দরী। বাজে ছেলে, তুই ছাড় আগে আমার, তারপর বলছি। ছেড়ে দিলে তো পড়ে যাবে সুন্দরী। আমি তোকে ফেলে দিতে বলেছি নাকি? আমাকে সোজা করে দাঁড় করিয়ে দে। ওকে দিলাম, এখন বলো ইয়েতে আবার কি জিনিস? শয়তান ছেলে, কোমর চিনিস না তুই, তাই না? আমার কোমরে তো ইচ্ছে মতো হাত দিয়েছিস তুই। এই জন্য তো বলি, এত নরম নরম লাগে কেন? ওইটা তোমার কোমর, আমি তো ভাবলাম অন্য কিছু। শয়তান ছেলে, অন্য কিছু মানে? আর তুই বারবার আমার সুন্দরী বলছিস কেন? হ্যাঁ, কে সুন্দরী? কেন? তুমি সুন্দরী? আমি সুন্দরী না, আমার নাম নীলাশা। ও, তুমি সুন্দরী না? তাহলে তো পেতনি বলতে হয়। কি কুত্তা, তুই আমার পেত্নী বললি? তারা তোর হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু তুমি আগে বলো এখানে আসলে কোত্থেকে? আগে তোর ব্যবস্থা করি, তারপর বলছি কুত্তা আমি কি আর কোথা থেকে এসেছি। কথাটা বলেই নীলাশা ঈশানকে দৌড়ানি দিতে লাগলো। মেয়েটার চোখে যেন মায়াবী আগুন জ্বলছে, তাই ঈশান সে আগুনে না পড়ে দৌড় লাগালো আর বলতে লাগলো। ও ভাবি গো, কই তুমি? দেখো আমার পেতনিতে দৌড়ানি দিছে। এই বেয়াদব, তুই আবার আমার পেত্নী বললি? পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হুম, আপনাকে তো দেখতে একদম পেতনিদের রানীর মতো লাগে। একবার হাতের কাছে পাই তোর দাঁতগুলো ভেঙে ফেলবো আমি, ইডিয়েট কোথাকার। ঈশানও দৌড়াচ্ছে আর নীলাশা ওর পেছন পেছন দৌড়াচ্ছে। ডাইনিং রুমে এসে ঈশান খেয়াল করে ভাবি রান্না করছে। ও ভাবি, বাঁচাও গো আমাকে। ঈশান চিৎকার দিয়ে সারা অর্থাৎ ওর ভাবির দিকে এগিয়ে গেল। ভাবি ওর দিকে ফিরতেই ঈশান গিয়ে ওনার পিছনে দাঁড়ালো আর নীলাশা এসে ওদের সামনে দাঁড়ালো আর রাগে ফুঁসতে লাগলো সে। ঈশান ভাবির পেছনে লুকিয়ে আছে, তাই উনি বললেন, কি হলো দেবরজি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর নীলাশা, কি হয়েছে? তুই এভাবে রাগে গর্জন করছিস কেন? ভাবি গো, বাঁচাও আমাকে। এই ডাইনি পেতনি শাকচুনি আমাকে খেয়ে ফেললো, আমাকে শেষ করে ফেললো। তুমি আমাকে বাঁচাও, নাহলে কিন্তু এই মহিলা আমার ঘাড় মটকে দেবে। কি তুই এসব আমাকে এত সব বাজে কথা বলি? দাঁড়া, তোর তো আজকে। সারা, আমার সামনে থেকে সরতো, আমি একে শেষ করে ফেলবো আজকে। ওহ, এই জন্য তুই এত রেগে আছিস? ঈশান, তুমি কি করেছো ওর সাথে? আর কি এমন বলেছো যার জন্য আমার এই গুলোমুলো আর কিউটের ডিব্বা বান্ধবীটা রেগে আছে? না কিউট না ছাই, রাগের ডিব্বা একটা। একে তুমি কোত্থেকে ধরে নিয়ে এসছো? সাফা, তুই আমার সামনে থেকে সর। দেখ এই ছেলেটা কি সব বাজে বাজে কথা বলছে, তুই এখান থেকে সর। দেখ আমি ওর কি হাল করি। ভাবি না, একদম না। তাহলে মেয়েটা আমাকে একদম শেষ করে ফেলবে। ওর চোখগুলো দেখেছো, কেমন আগুনের গোলার মতো। নীলাশা, তুই একটু শান্ত হ, আমি তোকে সবটা বলছি। আর ঈশান, তুমি ওকে এসব উল্টাপাল্টা কথা বলেছো কেন? ভাইয়া, সব জায়গায় তুমি দুষ্টমি করো কেন বলো তো? ভাবি, উনি যেমন আমি তো তেমনটাই বলেছে। সারা, দেখলি তুই ও কত বাজে একটা ছেলে, কি সব বলছে আবার। তুই সর আমার সামনে থেকে, আমি ওকে মজা দেখাচ্ছি, দাঁড়া। ভাবি না, একদম না। এই পেতনির আমাকে শেষ করে ফেলবে। কি তুই আবারও আমাকে পেত্নী বলি? দাঁড়া। পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? তুমি জানো তোমাকে দেখতে কেমন? এই ফাজিল ছেলে, কেমন দেখতে আমার বান্ধবীকে? একদম কিউটি টিপ্পা দেখতে। তুমি কী সব উল্টাপাল্টা কথা বলছো? একদম কিন্তু ওকে রাগাবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। ভাবি, তুমি এখন এই মেয়েটার পক্ষ নিচ্ছ? আমি বলছি না তোমার বান্ধবী দেখতে সুন্দর না? ওই তো মোলার মতো দাঁত, কোলের মতো কান, পটল চেরা চোখ, নখগুলি যেন লাঙ্গলের ফলের মতো, তার উপর গালগুলো টমেটোর মতো। যেভাবে চেয়ে আছে, মনে হচ্ছে যে যে কোনো সময় আমাকে চোখে আগুন পড়িয়ে ছাই করে দিবে। এটা অবশ্য তুমি ঠিক বলেছ, আমার বান্ধবী অনেক ছেলেকেই চোখের আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে, আর তুমি সেখানে কোন ছাড়? মানে তুমি কি বলছো ভাবি? এটা তোমার বান্ধবী মানে? হ্যাঁ, ও আমার বান্ধবী নীলাশা। আর নীলাশা, ও আমার দেবর ঈশান। তোকে ওর কথাই বলেছিলাম। ও, তুই এই ফাজিলটার কথা বলেছিলি? দুলা ভাইয়ের ছোট ভাইটা যে ফাজিলের ডিব্বা হবে সেটা আমি জানতাম না তো। কেন, আগে জানলে কি প্রেমপত্র পাঠাতেন বাসায় না এসে? সারা, দেখলি তুই ও কত বড় ফাজিল। আমি ওর থেকে সিনিয়র আর ও আমার সাথে কিভাবে কথা বলছে। আপনি বুঝলেন কি করে আপনি আমার থেকে সিনিয়র? বুঝতে হবে কেন? নীলাশা আর আমি সমবয়সী। আমি তো তোমার থেকে সিনিয়র, তাহলে ও তোমার থেকে সিনিয়র তো হবেই। ঈশান, তুমি ওকে কি বলেছো যার জন্য আমার বান্ধবী এভাবে রেগে আছে? হুম? ভাবি, কি আর বলবো, রুম থেকে বের হচ্ছিলাম, তখনই পেতনিটা, সরি থুকু, আপনার বান্ধবীটা সামনে চলে এসছে। আর তখনই মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ মানে? দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার উল্টাপাল্টা কিছু করনি তো? অনিচ্ছাকৃত কিস টিস করে বসনি তো? ছি,
তোর চয়েস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কি সব উদ্ভট চিন্তা ভাবনা তোর মাথায় আসে? আমি কখন একে এর মতো একটা বাজে ছেলেকে কিস করতে যাব? হ্যাঁ, আপনাকে কিস করতে আমার বইই গেছে। কি হয়েছে সেটা তো বলবে। সবটা শেষ না করে আগে আবারও ঝগড়া শুরু করে দিচ্ছ। কি বলবে আর? ও আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তারপর আমি যখন পড়েছিলাম তখন ও আমার গায়ে হাত দিয়েছে। ইয়েতে মানে? আর কোথায় হাত বুলিয়েছে তোর? কী সব আজে বাজে কথা বলছিস? আমি কোনো আজে বাজে কথা বলছি না, তোর দেবর যেটা করেছে সেটাই বলছি। ও আমার কোমর জড়িয়ে ধরেছিল আর এমনভাবে ও হাত বুলাচ্ছিল, মনে হচ্ছিল ছি, আমি তো বলতেও পারবো না। ঈশান তুমি কি করেছো এটা? ভাবি, আমি ইচ্ছে করে করেছি নাকি? ওনার কোমরে জড়িয়ে ধরেছিলাম, আর ওনার কোমরটা এত নরম, যার জন্য ভেবেছিলাম অন্য কোথাও হাত লেগেছে, তাই তো। ঈশান আমি কিন্তু তোমার ভাবি। আমার সামনে কী সব উল্টাপাল্টা কথা বলছো হ্যাঁ? তুমি কিন্তু দিন দিন অনেক ফাজিল হয়ে গেছো। তোমার ভাইয়াকে বিষয়টা বলতে হবে নাকি? প্লিজ ভাবি, ভাইকে কিছু বলো না, তাহলে আমার পিঠে ছাল থাকবে না। হ্যাঁ, ওটা যেন মনে থাকে। এখন আমার বান্ধবীকে সরি বলে এখান থেকে যাও। ভাবি, আমি অমনটা ইচ্ছে করে করেছি নাকি? তাহলে সরি বলতে হবে কেন? ইচ্ছে করে করো আর যেভাবেই করো, তোমাকে সরি বলতে বলছি, তুমি সরি বলো। ও তোমার থেকে সিনিয়র, তোমার আপুর মতো। বই গেছো নাকি আপু বলতে? আমি তো অন্য কিছু। দেখেছিস কত বড় বেয়াদব একটা ছেলে কি সব কথা বলছে? আমি আবার কি করলাম? কি করেছিস? তোর মতো বাজে ছেলে আমি একটাও দেখিনি। ঈশান আমি কিন্তু তোমাকে সরি বলে এখান থেকে যেতে বলেছি। ওকে, সরি বলছি, সরি। আর আপনি এটা ভালোভাবে চলাফেরা করবেন, এভাবে হুটহাট করে মানুষের রুমের সামনে চলে আসবেন না, তাহলে আবারও মুখোমুখি সংঘর্ষ হবে, আর তারপর হবে বড় কোনো দুর্ঘটনা। বাজে ছেলে, দাঁড়া, তোর তো আজ। নীলাশা কথাটা বলি ঈশানকে তাড়া করে ও সেখান থেকে দৌড়ে চলে গেল। ভাবে মুচকি মুচকি হাসতে লাগলো। তখন নীলাশা তার বান্ধবীকে বলল, ফাজিল ছেলে একটা, কি হলো? তুই হাসছিস কেন? হ্যাঁ, হাসবো না তো কি করব? তোর এমন লেজে গোবরের অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। এই নীলাশাকে লেজে গোবরে করা এত সহজ না। উল্টো আমি কতগুলো ছেলেকে টাইট দিয়েছি, সেটা তুই ভালো করেই জানিস। সেটা কি আর জানি না? শোন, ও একটু ওরকমই। তুই ওর সাথে একটু রাগারাগি কম করিস। ছেলে একটু মিশুক স্বভাবের, তাই যে যে তোর সাথে কথা বলতে আসতে পারে। তুই ওর সাথে একটু রাগারাগি কম করিস। তোর কি মনে হয় আমি সবসময় তোর সবার সাথে রাগারাগি করি? না, একদম না। শোন, তোর ওই বাদর দেবরকেও আমার থেকে দূরে থাকতে বলিস। একদম ফাজিলের হাড্ডি একটা, কখন কি বলে বলে ফেলবে, তখন দেখবি গায়ে হাত তুলে দিব একদম। তারপর বুঝতে পারবি এই নীলাশা কি জিনিস। বললাম না, ও ওইরকমই হাসি খুশি থাকতে ভালোবাসে। তুই চিন্তা করিস না, ও তোর সাথে আর দুষ্টুমি করবে না। অন্যদিকে ঈশান রুমে এসে ভাবছে, মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী, কিন্তু আমার থেকে সিনিয়র। জুনিয়র হলে কি হতো? সবসময় সিনিয়র আপুদের কি ভালো লাগে? ভালো লাগে না কোনো জুনিয়র মেয়েকে। এরকম সুন্দর পিচ্ছে একটা মেয়ে লাইফে আসতে পারে না, যার সাথে প্রেম করা যাবে। সিনিয়র আপুগুলোকে পটাবো কি? ওদের ধারে কাছে যাওয়া যায় না, সবসময় শুধু রাগ দেখায়। আর এই দজ্জাল মেয়েটাকে দেখো, একটু ভালোভাবে কথা বললে কি হতো? রাগের ডিব্বা একটা। রাতে সবাই খাবার টেবিলে এসে বসতে ঈশান খেয়াল করলো নীলাশা ওর সামনের চেয়ারটায় বসেছে। ও একটা ডেভিল হাসি দিলে নীলাশা ওর দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। ঈশান দুষ্টু একটা হাসি দিয়ে ভাবলো। দাঁড়াও ম্যাডাম, তোমাকে খাওয়াচ্ছি আজকে। ভাবি খাবার বেড়ে দিতে সবাই খেতে লাগলো। ইমন ভাইয়া নীলাশার সাথে টুকটাক কথা বলছিল। এর মাঝে নীলাশা ওর পায়ের ওপর কিছু একটা অনুভব করলো। সাথে সাথে ও বোঝার চেষ্টা করলো কি হচ্ছে, কিন্তু না, এখন আর কিছু অনুভব হচ্ছে না। নীলাশা আবারও কথা বলে মনোযোগ দিলে তখন আবারও ওর পায়ের ওপর কিছু একটা সুরসুরি অনুভব করতে লাগলো। তখন ওর সাথে সাথেই চোখ জোড়া বন্ধ করে নিল। নীলাশার শরীরের মধ্যে কেমন যেন একটা অজানা শিহরণ বয়ে গেল। ওর চোখ মুখটা কেমন যেন কুঁচকে নিল তখন, যার জন্য ওকে একদম বাচ্চাদের মতো লাগছিল। ওকে এতটা মায়াবী লাগছিল যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। পায়ের উপর কিছু একটা বেশ সুরসুরি অনুভব করছি, তাই চোখ খুললাম আর বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। এবার পায়ের দিকে তাকাতেই খেয়াল করলাম কেউ একটা আমার পায়ের উপর সুরসুরি দিচ্ছে। নীলাশার সামনের দিকে তাকাতে খেয়াল করলো ওই ফাজিল ছেলেটা ওর পায়ের উপর সুরসুরি দিচ্ছে। কি বাজে ছেলের বাবা! আমি ওর থেকে সিনিয়র জানার পরে আমার সাথে এমন দুষ্টুমি করছে। দেখি কতক্ষণ পা সরিয়ে নিতে পারো। ঈশান আবারও নীলাশার পায়ের ওপর স্লাইড করতে লাগলো। সাথে সাথে ও রাগী দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো আর ইশারায় বলল, এই বেয়াদব ছেলে,
এরকম দুষ্টুমি কেন করছিস? আমার ইচ্ছে তাই করছি, তাতে আপনার কি? ভালো হচ্ছে না কিন্তু একদম খুন করে ফেলবো। আমি তো তখনই খুন হয়ে গেছে যখন থেকে আপনার কোমরে হাত দিয়েছে, তখন আমি আপনার প্রেমে খুন হয়ে গেছি। ঈশান প্লিজ, পাগলামো করো না, আমি কিন্তু তাহলে তোমার ভাইয়াকে বলতে বাধ্য হব। নীলাশা খাচ্ছে না, তাই ঈশান বুঝতে পারল ওর জন্য নীলাশার সমস্যা হচ্ছে। তাই ও আর দুষ্টুমি করলো না। আর নীলাশা ভাবলো বিষয়টা সারাকে বলে দিবে। তো একটু পর নীলাশা সারার রুমের দিকে যাচ্ছিল। মাঝে ঈশানের রুমে চোখ পড়তেই দেখলো ও শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। নীলাশা ভাবলো আমার সাথে দুষ্টুমি তাই না? দাঁড়াও পিচ্ছি, আজকে তোমাকে টাইট দেবো আমি। নীলাশা ঈশানের রুমে ঢুকে গেল। তারপর দরজাটা আটকে দিতেই ঈশান শব্দ পেয়ে ওর দিকে তাকালো। এবার নীলাশাকে এগোতে দেখে ও বলল, কি ব্যাপার, আপনি আমার থেকে এভাবে এগিয়ে আসছেন কেন? তোর না আমার সাথে কিছু করার খুব ইচ্ছা, আমায় টাচ করার খুব ইচ্ছা, দেখি আমায় কিভাবে আটকাস তুই। মানে? ঈশান কথাটা বলে উঠে দাঁড়ালো। আর সাথে সাথে নীলাশা ওর মুখোমুখি দাঁড়ালো আর একটা ডেভিল হাসি দিল। প্লিজ আপনি এখান থেকে যান, এখানে উল্টোপাল্টা কিছু করবেন না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। কি হলো, ভয় পাওয়ার কথা তো আমার, সেখানে ভয় পাচ্ছ তুমি? উল্টাপাল্টা কিছু হলে হোক, তাতে আমার কি দোষ? তোমার হবে, আমার তো হবে না। মানে আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছি দেখবে, তুমি না আমার সাথে দুষ্টুমি করবে, তাই তোমার একটু দুষ্টুমি করছি আমি তোমার সাথে, দেখবে কিভাবে দুষ্টুমি করে। নীলাশা কথাটা বলে হঠাৎ করে ঈশানের কোমরে জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে নিল। ঈশান যেন 440 ভোল্টের একটা শক খেলো। ও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাশা আবারও একটা ডেভিল হাসি দিল। ঈশান ছোটার চেষ্টা করলো। কি হলো, ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার তো কোনোই কারণ নেই, আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না। তোমার না খুব ভালো লাগে টাচ করতে, সকালে একবার করলে, একটু আগেও খাবার টেবিলে টাচ করলে, তাহলে এখন এত ভয় কেন পাচ্ছ? হুম, প্লিজ আমাকে ছেড়ে দিন, নাহলে কিন্তু উল্টোপাল্টা কিছু একটা হয়ে যাবে। তুমি আমায় ভয় দেখাচ্ছ? কি হবে উল্টাপাল্টা? হ্যাঁ, দেখি তুমি কি করতে পারো, দেখাও। নীলাশা এখনো ঈশানের সাথে লেপ্টে এসেছে, তাই ও বলল, প্লিজ আমাকে ছাড়ুন, নাহলে কিন্তু সত্যি উল্টোপাল্টা কিছু করে ফেলবো। আমি তো দেখতে চাই তোমার সাহস কতটুকু, আর তুমি কি করতে পারো। নীলাশার কথাতে ঈশানের বেশ রাগ লাগলো। আর নিজেকে কেমন যেন কাপুরুষ বলে মনে হলো ওর। ঈশান যেন অপমানটা সহ্য করতে পারলো না। তাই ও নীলাশার মুখের দুই পাশে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। ঈশানের এমন কর্মকাণ্ডে নীলাশা ভূত দেখার মতো ওর দিকে তাকিয়ে রইল। ওর চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। নীলাশা ভাবতেও পারেনি ঈশান এতটা সাহসী আরও এরকম একটা কাজ করতে পারে। নীলাশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এবার ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আর নীলাশাও কেমন শান্ত হয়ে গেল। ঈশান নীলাশার ঠোঁটের স্বাদ নিচ্ছে, কিন্তু ওর দমটা বন্ধ হয়ে আসছিল। ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে ছেড়ে দিল। নীলাশা কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আর হাঁপাতে হাঁপাতে বলল, বাজে ছেলে একটা, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার টাচ করেছিস? তুই জানিস আমি কে? তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, তুমি আমার কাছে এসছো যেটার জন্য আমি সেটা করে দিলাম। তুমি কি মনে করেছিলে আমি কাপুরুষ, ভীরু, কিচ্ছু করতে পারবো না? তাই করে দেখালাম কিছু করতে পারি আর না পারি। কুত্তা, তোর সাহস কি করে হয়? যেখানে ছেলেরা আমায় দেখে 10 হাত দূরে থাকে, সেখানে তুই তুই তোকে তো আজকে আমি শেষ করে ফেলবো। হুম, কেন? তুমি না বলছিলে তোমার আদর চাই? তুমি তো আমার কাছে এসেছিলে আমাকে আদর করতে বলছিলে, এখন আদর করেছি, তাহলে লজ্জা পাচ্ছ কেন? আসো কাছে আসো, আরেকটু আদর করে দিই। ঈশান বুঝতে পেরে গেছে নীলাশার দুর্বলতা কোথায়। তাই ও কথাটা বলে নীলাশার দিকে এগোতে লাগলো। এই তুই আমার কাছে কেন আসছিস? একদম আমার সামনে আসবি না, তাহলে কিন্তু আমি। তাহলে কি করবে? আর আদর চাইবে? আসো আর একটু আদর করি। তুমি না আদর চাই, ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে আসলে? আমি কিন্তু চিৎকার করব, দেখতে পাবি তখন তোর কি অবস্থা হয়। কি হবে? সম্মানটা তোমারও যাবে, আমার কি হবে? আমি তো মজা পাবো। মজা পাবি মানে তুই কি বলতে চাইছিস? কি আর বলবো, বাসা সবাই ভুল বোঝাবুঝি করে আমাদের বিয়েটা দিয়ে দিবে। জানো তো, অনেকদিন যাবৎ ভাবিকে বলছি তার একটা বান্ধবীর সাথে আমার প্রেম করিয়ে দিতে। একটা বিয়ে করব, কিন্তু বেকার বলে কেউ কথাই শোনে না। তার উপর যখন এত বড় সুযোগ একটা পেয়ে গেছি, তাহলে সেটা হাতছাড়া করে কি করে? আর মেয়েটা যখন আমার থেকে সিনিয়র, আবার এরকম একটা গোলমূল টাইপের, তাহলে তো হয়েই গেল।
একদম আমার সামনে আসবি না, তাহলে কিন্তু আমি। নীলাশা কথাটা বলতেই ঈশান একটা টেবিল হাসি দিয়ে ওর দিকে এগোতে লাগলো। অবস্থা বেগতিক দেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ও। আর ঈশান হাসতে লাগলো। নীলাশা এসেছিল ঈশানকে বিপদে ফেলতে, উল্টো এই বিপদে ও নিজেই পড়ে গেল। আর কিসটা ফ্রিতে খেয়ে যেতে হলো। ঈশান বিছানায় বসে হাসছে আর বারবার একটু আগের কথা ভাবছে। মেয়েটার ঠোঁটটা তো অনেক মিষ্টি, আরেকবার তো টেস্ট করে দেখতে হবে। আগে জানলে আরও আগে কিসটা ট্রাই করে দেখতাম। এভাবে 2-3টা দিন কেটে যায়। এর মধ্যে ঈশান বারবার নীলাশার সাথে দুষ্টুমি করেছে। ও ততবারে রেখে আগুন হয়ে গেছে। এই প্রথম কোনো ছেলে ওকে এরকম নাজেহাল অবস্থা করেছে। কলেজে যে কোনো ছেলেকে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে ও। হয় যে ওকে প্রপোজ করেছে, না হয় যে ওর পেছনে ঘুরেছে। গল্পের অনেক দূরে চলে আসলাম, কিন্তু আপনাদের পরিচয়টা দেওয়া হয়নি। আসলে দেওয়ার মতো কোনো পরিচয় আর বাকি নেই। যারা আমার গল্পগুলো নিয়মিত শোনেন তারা অবশ্যই আমাকে চেনেন। তারপরেই গল্পের পরিচয়টা দিই। আব্বু আম্মুর 2 মাত্র সন্তান ঈশান। বাসার ছোট শয়তানও, তাই একটু বেশি দুষ্টু। অন্যদিকে নীলাশা ওর আব্বু আম্মুর একমাত্র মেয়ে। আর সম্পর্কে বর্তমান সারা অর্থাৎ ঈশানের ভাবির বান্ধবী। সারা আর নীলাশা বেস্ট ফ্রেন্ড, কিন্তু বিয়ের সময় নীলাশা থাকতে পারেনি, কারণ ও দেশে ছিল না। আর দেশে ফিরে এসে প্রিয় বান্ধবীকে দেখার জন্য চলে আসছে। আর সারাও যেন ওকে বলে দিয়েছে ওকে এখানে বেশ কিছুদিন থাকতে হবে। ঈশানদের বাসায় আসার পর নীলাশার সাথে কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান বারবার নীলাশার কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ ওর মেয়েটার প্রতি একটা একটু বেশি দুর্বলতা কাজ করে। ঈশান খুব ভালোভাবেই বুঝতে পারছে ও নীলাশার প্রেমে পড়ে গেছে, কিন্তু মেয়েটাকে সেটা বোঝাতেই পারছে না, তাই ভাবে। এরপরও যদি পাগলিটা বুঝতে না পারে তাহলে প্রপোজ করে দিব, তারপর যা হবার হবে। কিন্তু মেয়েটা যে রাগী, তাতে কি কখনো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আর ভাবির মুখে যে কথা শুনলাম, ও কি কখনো আমাকে মেনে নেবে? যা হয় হবে, দেখা যাবে। তো ঈশান সারা বাড়ি খুঁজে নীলাশাকে রুমে পেল না, তাই গেল। নীলাশা সবে মাত্র গোসল করে আসছে, ওর ভেজা চুলগুলো বাতাসে শুকাচ্ছে। ঈশান ওর পাশে দাঁড়ালো। নীলাশা একবার ওর দিকে তাকিয়ে কিছুটা সরে গেল। আচ্ছা, তুমি সবসময় আমার থেকে দূরে সরে যাও কেন বলো তো? তাহলে কি করব, তোর সাথে প্রেম করব? আর তোর সাহস কি করে হয় তুই আমায় তুমি করে বলছিস? আমি তো তোর থেকে সিনিয়র, আপনি করে বলবি তুই আমায়? তাতে কি? প্রেম মানে না কোনো বয়স আর বাধা, তার উপর যদি হয় সেটা ভালোবাসা। মানে তুই কি সব বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি অতটাও ন্যাকা না যে কিছু বুঝতে পারবে না। তুমি খুব ভালো করে জানো যে আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছে, আর সেটা এখন ভালোবাসার পরিপূর্ণ হয়েছে। আমি তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। তুই এইসব ভাবিস কি করে? তুই একটা জুনিয়র ছেলে, আমি তোর থেকে সিনিয়র, তাহলে আমাদের মাঝে কি করে এমন কিছু হতে পারে? এটা কি করে পসিবল? সম্ভব, ভালোবাসলেই সব সম্ভব। তুমি হয়তো আমাকে এখনো ভালোবাসো না, কিন্তু পরে ঠিকই বাসবে। কখনোই না। তোর মতো একটা পিচ্চি ছেলেকে আমি কখনোই ভালোবাসতে যাব না। ঠিক তো, যদি ভালোবাসো তাহলে কি হবে? আমি তোকে কখনোই ভালোবাসবো না। আর তারপর কি হবে সেটা তুই তুই ভাবছিস সেটা? ওকে যদি ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করতে হবে, পারবে তো? ওকে, ডান। কিন্তু তুই জোরপূর্বক আমার সাথে কিচ্ছু করতে পারবি না। আরে বাবা, ভালোবাসা বোঝাতে গেলে তো একটু কাছে আসতেই হবে, তাই না? কিন্তু ভয় পেও না, এরকম কিছু করব না যার জন্য তুমি বিয়ের আগে আম্মু হয়ে যাও। কি বাজে ছেলে একটা! তোর মুখে কি কিচ্ছু আটকায় না? আর কি সব উল্টাপাল্টা কথা বলিস এসব? তোর কি ভয় ভয় মানে তোর ভাইয়াকে বলতে হবে নাকি? হ্যাঁ, বলো, যদি ভাইয়া তাতে কিছু বলে তো? ঈশান জানে নীলাশা কথাটা কাউকে বলবে না, কারণ ভাইয়াকে বললে ওর ওপর অনেক রেগে যাবে। এভাবে আরও 3 থেকে 4টা দিন কেটে গেল। আর এই কয়েকটা দিন ঈশান আরও বেশি নীলাশার কাছে আসার চেষ্টা করেছে, ওকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু নীলাশা আগের মতোই দূরে সরে গেছে। নীলাশা ভাবে ঈশান ওর থেকে জুনিয়র, তার ওপরে ও ঈশানকে ভালোবাসে না, তাহলে ওকে কি করে অ্যাকসেপ্ট করবে। প্রতিদিনের মতো আজকেও সকালে বাসায় আব্বু আম্মুর সাথে কথা বলছিল, তখন ঈশান দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর নীলাশার কথা বলা শেষ হলে ও রুমে ঢুকে। তুই আবার আমার রুমে এসেছিস? তোর সাহস কি করে হয়? তোকে বলেছি না আমার সামনে আসবি না তুই? গোলাপ কাটা আছে বলে কি সবাই গোলাপের থেকে দূরে থাকে, নাকি গোলাপের মাধ্যমে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে? তোর এই কবি সাহিত্যিকতা না অন্য কোথাও গিয়ে কর।
আমি তো তোকে বলেছি আমি তোকে ভালোবাসবো না, তারপরেও যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না তাহলে আমার বাসা ছেড়ে চলে যেতে হবে। তাহলে তোর আব্বু আম্মুকে আর ভাইয়াকে বিষয়টা বলতে হবে। সেটা কি খুব ভালো হবে? বেবি, তুমি সবসময় এত রেগে যাও কেন বলো তো? এত রাগ কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। আমি তো ভালোবাসি, তাই তোমার কাছে আসি। এখন তুমি আমাকে ভালোবাসলেই তো সবটা হয়ে যায়। তোকে কতবার বলতে হবে আমি তোকে ভালোবাসি না? বাসি না মানে বাসতে পারবো না। তারপরেও তুই কেন বারবার আমার কাছে আসিস? নীলাশা রুম থেকে বেরিয়ে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে ফেলল। নীলাশা কিছু বুঝে ওঠার আগে ঈশান ওকে নিজের দিকে টেনে নেয়, দুই হাতে কোমর জড়িয়ে ধরে। ও ছোটার চেষ্টা করলে ঈশান ওকে শান্ত করতে আলতো করে ওর মুখে একটা ফু দেয়। সাথে সাথে নীলাশা স্তব্ধ হয়ে যায় আর চুপচাপ সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে যায়। ওর ঠোঁট জোড়া কাঁপছে, যেটা ঈশানকে ওর কাছে টানে। ঈশান নীলাশার এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিল। তারপর ওর ঠোঁটের স্বাদ নিতে নীলাশার ঠোঁটগুলো দখলে নিল। ও আবারও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তাই ঈশান ওকে নিজের সাথে আরো শক্ত করে লেপ্টে ধরে ঠোঁটের স্বাদ নিতে লাগলো। 5 মিনিট পর নীলাশা নিজেকে ছাড়িয়ে নিতে সফল হয়। ও দূরে সরে যায় আর বলে, বাজে ছেলে, দেখিস আমি সবটা বলে দিব সবাইকে। তুই একটা বাজে, বারবার শুধু আমার উপরে এরকম ভাবে টর্চার করিস। তুই তুই বুঝিস না আমি তোকে সহ্য করতে পারি না, তারপরেও কেন তুই এমন আমার কাছে আসিস? তুই জানিস না আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন তুই আমার এভাবে স্পর্শ করিস? বিষের মতো লাগে তোর স্পর্শগুলো আমার। ঈশান যখন নীলাশাকে কিস করে ঠিক তখনই ওর ভাইয়া রুমের সামনে দিয়ে যাচ্ছিল আর হঠাৎই ওদের এমনভাবে দেখে দাঁড়িয়ে যায়। ইমন ভাইয়া ঈশানকে নীলাশার সাথে দেখে অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে কথাগুলো বলি হাঁপাতে লাগলো ও। পাগলি, খুব বেশি ভালোবাসি তো, ওই জন্য তোমার কাছে অসহ্য লাগে। কিন্তু দেখো, একটা সময় তোমার লাইফে যখন থাকবো না, এই কয়েকদিনের ভালোবাসাটাই তোমার কাছে তখন সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। তুই আমার কাছে অমর নয়, বিরক্তের কারণ হবি। শোন, তুই আর কখনো আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি সত্যি তোর ভাইয়াকে সবটা বলে দিব। তাহলে এখনই আরেকবার এসে দেখাই। একদম না, তাহলে কিন্তু আমি কাটা করে দেব। ঈশান এসব কথাটা বলে নীলাশার দিকে এগিয়ে গেল। ভাইয়া আর সেখানে দাঁড়ালো না, অফিসে চলে যায়। তারপর অফিসে গিয়ে ভাবতে লাগলো, ছোট ভাইটা এভাবে বাসার মধ্যে এসব কি শুরু করেছে? নীলাশা বাসায় আসছে বেড়াতে, তার সাথে ঈশান এরকম আচরণ করছে। এসব যদি আব্বু আম্মু জানতে পারে তাহলে কি হবে? না না, বাসায় গিয়ে ওকে বোঝাতে হবে। নীলাশা আর রুম থেকে বেরোলোই না। ঈশান অনেকবার ওর সাথে দেখা করার চেষ্টা করলো কিন্তু পারল না। রাতে ভাইয়া বাসায় এসে তারপর খাওয়া দাওয়া শেষ করলো। খাবার টেবিলে খেয়াল করলো নীলাশার মন খারাপ, তাই ভাবলো হয়তো ঈশানের জন্য ওর মন খারাপ। ভাইয়া রুমে গিয়ে ভাবলো কি করা যায়। তারপর রুমে আসলো ও বলল, কি হলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর খারাপ? না না, এমনিতেই। শোনো, ঈশানকে একটু দেখে দাও, ওর সাথে আমার একটু কথা আছে। ঈশান রুমে শুয়ে আছেন। এর মধ্যে ভাবি এসে ওকে ডেকে গেল। ও বলে, ভাবি, তুমি যাও, আমি আসছি। তোমার ভাইয়া এখনই যেতে বলেছে, কি যেন জরুরি কথা বলবে। ভাবি চলে গেলে ঈশান ভাবির পেছন পেছন গেল। ওনাদের রুমে আসলো আর ভাইয়ার সামনে দাঁড়ালো। ভাইয়া, তুমি আমাকে ডেকেছো? ঈশান কথাটা শেষ করতে পারলো না, তার আগেই ভাইয়া ওর গালে 2টা থাপ্পড় মেরে দেয়। ভাইয়ের এরকম কর্মকাণ্ডে ভাবিও হতবাক হয়ে তাকিয়ে রইল। ভাইয়া, তুমি আমাকে মারলে কেন? আমি কোন অন্যায় করেছি? এত বড় একটা অন্যায় করার পরও তোর মনে হচ্ছে আমি তোকে কিসের জন্য মারলাম? তোর সাহস কি করে হয় নীলাশাকে টাচ করার? ওর সাথে এরকম বিহেভ তুই কি করে করতে পারলি? এরকম একটা অন্যায় আমি মেনে নিব? তুমি ওকে মারছো কেন? কি হয়েছে আমাকে বলো। নীলাশার সাথে ও কি মিসবিহেভ করেছে মানে? কি সব ওইসব বলছো? শান, কি হয়েছে আমাকে বলো তো। কি হয়েছে ওকে জিজ্ঞেস করো, ও কি অন্যায় করেছে? ও নীলাশার সাথে কিরকম মিসবিহেভ করেছে? শেষ পর্যন্ত কিনা ও নীলাশাকে... তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কি হয়েছে বলো। আর নীলাশাকে কি? ঈশান, কি হয়েছে আমাকে বলো। ভাইয়া, আমি নীলাশাকে ভালোবাসি, ওকে সত্যি অনেক ভালোবাসি। ওকে ছাড়া থাকতে পারবো না, তাই ওকে... কথাগুলো শেষ করার আগে ইমন ভাইয়া আবারও ওর গালে কষে 2টা থাপ্পড় মারল। এবার থাপ্পড়গুলোতে ঈশানের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। ও মাথা নিচু করে রইল। ভাইয়া আর একটা থাপ্পড় মারার আগেই ভাবি ভাইয়ার হাতটা ধরে ফেললো। তুমি কি পাগল হয়ে গেছো? ও ছোট মানুষ, এইভাবে মেরেছো কেন? ও এতটা ছোট নয় যার জন্য কিছু বুঝতে পারে না। ও সবটাই বুঝে। ও এরকম একটা অন্যায় করেছে, তারপর তুমি বলছো ছোট ও? যদি তাই হতো তাহলে কখনো এরকম কাজ করতে পারতো না।
ভুল করেছে তার জন্য এভাবে মারতে হবে? ভাইয়া, তুমি এরকম একটা কাজ কি করেছো বলো আমাকে? আমি না তোমার আপুর মতো? বলো আমাকে। এত কিছুর পর তুমি বুঝতে পারছো না ও কাজটা করেছে কি না? দেখো, তোমরা ওকে মাথায় ওঠানো বন্ধ করো। এই তোমাদের জন্য ও লাইফে মাথায় উঠেছে। ভাইয়া আমি আর একটা কথা বলবি না তুই। যদি আর একটা কথা বলিস, আমার থেকে খারাপ কি হবে না। ভাইয়া, তুমি এখান থেকে যাও। তুমি ঠিকই বলেছ, ওখান থেকে যাবে, কিন্তু এখান থেকে যাবে না, বাসা ছেড়ে যাবে। তুমি কি সব বলছো? বাসায় ছেড়ে যাবে মানে? আমি যেটা বলছি সেটাই হবে। শোন, নীলাশা যতদিন এই বাসায় আছে, তুই আর এই বাসায় থাকবি না। তুই নানুর বাসায় চলে যাবি। আর আজকে, এখন, এক্ষুনি। কালকে সকালে যদি আমি এখানে তোকে দেখতে পাই, তাহলে আমার থেকে খারাপ তোর জন্য আর কেউ হবে না। আর ভুলেও ওই মেয়ের দিকে তুই চোখ তুলে তাকাস, তাহলে আমি যে তোকে কি হাল করব তুই সেটা ভাবতে পারছিস না। তুমি কি পাগল হয়ে গেছো? ও ছোট মানুষ, একটা ভুল করেছে, তার জন্য এইভাবে ওকে বাসা থেকে বের করে দিবে? আমি ওকে বাসা থেকে এমনি এমনি বের করে দিচ্ছি না। ও যেন ভুলটা বড় করে না ফেলে সেজন্য বের করে দিচ্ছি। ঈশান, তোকে যেটা বলছি তুই সেটা শুনবি। আর যদি না শুনিস তাহলে কিন্তু আমি আব্বুকে বিষয়টা বলতে বাধ্য হব। না না ভাইয়া, তোমাকে কিছু বলতে হবে না। আমি আজকেই বাসা ছেড়ে চলে যাব, আর কখনো ভাবির বান্ধবীর সামনে যাব না। আমি বুঝতে পারিনি ভালোবাসাটা আমার জন্য না। আবারও এসব কথা বলছিস? তুই জানিস তোদের বয়সের ডিফারেন্স কত? কমসে কম 3 বছরের বড় নীলাশা তোর থেকে। আর তুই কিনা বলছিস তুই ওকে ভালোবাসিস? অন্যায় করেছি ভাইয়া, আমি আর কখনো এসব কথা বলবো না। ঈশান চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। ভাবি ওকে পিছন থেকে ডাকতে লাগলো। ঈশান কোনো কথা না শুনে বেরিয়ে গেল আর ভাবি বলল, তুমি ওর গায়ে এভাবে হাত তুললে কেন? ছোট মানুষ একটা ভুল করেছে, তার জন্য এভাবে ছেলেটাকে মারবে? দেখো, তোমরা ওকে তোল্লাই দেওয়াটা বন্ধ করো। তোমাদের জন্য ও মাথায় উঠে গেছে, নইলে এরকম একটা ভুল করতো না। ভুল? কিসের ভুলের কথা বলছো তুমি? কাউকে ভালোবাসাটা ভুল? কাউকে পছন্দ করাটা অন্যায়? তাকে নিজের কাছে নিয়ে টেনে নেওয়াটা অন্যায়? তাহলে বিয়ের আগে তুমি আমাকে নিজের কাছে টেনে নাওনি? সেটা তোমার কাছে অন্যায় ছিল না? না, অন্যায় ছিল না, সেটা তো আমাদের বিয়ের আগে। তাছাড়া তুমি এখন বিষয়টাকে যেভাবে নিচ্ছ সেটা তেমন কোনো বিষয় নয়। নীলাশা ঈশানের থেকে বড়, তার উপর আবার তোমার বান্ধবী। ও এখানে আসছে কয়েকটা দিনের জন্য বেড়াতে। আর আমার ভাই যদি ওর সাথে এরকম বিহেভ করে, আর এসব যদি তোমাদের বাসায় জানাজানি হয়, তাহলে সবাই ভাববে আমরা ওকে টর্চার করেছি। সমাজের কেউ এই সম্পর্কটা মেনে নিবে না। তুমি এত কিছু ভাবছো কেন? এরকম কিছুই হবে না। শুধু শুধু ছেলেটাকে এভাবে গায়ে হাত তুললে? তুমি জানো ও কতটা ভয় পায় তোমাকে? তার উপর তুমি আজকে ওকে এভাবে মারলে? ভয় পাওয়াটাই ভালো। আর যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি। অনেক বড় অন্যায় করার হাত থেকে বেঁচে গেল। তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি নীলাশার সাথেই কথা বলবো। ভাবি রুম থেকে বেরিয়ে গেল। তারপর ঈশানের রুমে আসলো, ততক্ষণে ও বেরিয়ে গেছে। ভাবি অনেক খোঁজাখুঁজি করলো ঈশানকে, কিন্তু ওকে বাসার কোথাও পেল না। ভাবলো নীলাশার সাথে কথা বলবে, কিন্তু রাত অনেক হয়ে যাওয়াতে আর ওকে ডিস্টার্ব করলো না। পরদিন সকালে নীলাশা ঘুম থেকে একাই উঠল। আজকে ঈশান একটাবারের জন্য ওকে ডিস্টার্ব করেনি। প্রায় 8টা বেজে গেছে, কিন্তু কেউ ওকে একবারও ডেকে তোলেনি। নীলাশা ফ্রেশ হয়ে তারপর নিচে আসলো। সারা আর ওর শাশুড়ি মা রান্না করছে। সারার মুখে কেমন একটা চিন্তার ছাপ, তাই ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, স্যার, এইভাবে মুখ গোমরা করে আছিস কেন তুই? কি হয়েছে বলতো? ভাইয়া কি খুব বকা দিয়েছে, নাকি তুই একটা লাগিয়ে দিয়েছে? হ্যাঁ। নীলাশার কথায় সারার মুখে এক প্রকার বিরক্তিকর ছাপ ফুটে উঠল। তারপরে বেস্ট ফ্রেন্ড বলে কিছু বলতে পারলো না। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, না, তেমন কিছু হয়নি। সেটাই তো মামনি, আমি সেই সকাল থেকে দেখছি তুমি ভেবে মুখ গোমরা করে আছো। কি হয়েছে বলো তো? আমি কিছুক্ষণ চুপ করে রইল। ভাবলো আম্মুর সামনে এই বিষয়টা বলা ঠিক হবে কিনা। তারপরে আবারও নীলাশা জিজ্ঞেস করতেই বলল, ঈশান বাসা থেকে চলে গেছে। কালকে রাতে ওর ভাইয়া ওকে অনেক বকাঝকা করেছে, এমনকি ছেলেটার গায়েও হাত তুলেছে। ও মন খারাপ করেই বাসা থেকে বেরিয়ে গেছে। ভাবির কথাতে নীলাশার তেমন রিয়াকশন হলো না। আম্মু বেশ খানিকটা অবাক হয়ে বলল, বাসা থেকে বের করে দিয়েছে মানে? কোথায় গেছো? আর কি জন্য ওর গায়ে হাত তুলেছে বৌমা? আম্মু, ঈশান নাকি নীলাশাকে ভালোবাসে, তাই বারবার ওর কাছে গিয়ে দুষ্টুমি করতো। সেই জন্য তোমার ছেলে সবটা জানতে পেরেই কালকে রাত্রে ঈশানকে অনেক বকাঝকা করেছে। তারপর ঈশান যখন বলেছে ও নীলাশাকে ভালোবাসে, তখন ওর গায়ে হাত পর্যন্ত তুলেছে আর বাসা থেকে বের করে দিয়েছে। ভাবির কথাতে নীলাশা অনেকটাই অবাক হয়ে গেল আর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। আম্মু কিছু একটা ভেবে বলল, মামনি, তুমি এটা আমাদের বলোনি কেন? কালকে রাতে ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেছে, আর তুমি এখন বলছো ছেলেটা বাসা থেকে চলে গেছে। আম্মু, বলবো কি করে? আমি তো আগে জানতেই পারিনি।
কালকেই ওর ভাইয়ার মুখে থেকে সব শুনতে পেলাম। তাহলে ঈশান যখন বাসা থেকে বেরিয়ে গেল একটাবার আমাদের বলবে না? কিভাবে বলবো? তোমার ছেলে তো কিছু বলে ওঠার আগেই বাসা থেকে চলে গেল। তার উপরে অত রাত্রে বাসা থেকে বেরিয়ে গেছে। তোমাদের বললে তোমরা টেনশন করতে। তাহলে কি এখন টেনশন হবে না বলো? তুমি এই বিষয়টা আমাদের বলতে পারতে বৌমা। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, তাই বলতে পারিনি। তাহলে আর এখন মুখ গোমড়া করে থেকে লাভ কি? আম্মুর কথা বলা শেষ করে প্রস্থান করলেন। সারা নীলাশার মুখের দিকে তাকাতেই দেখল ওর মুখটা পুরো চুপসে আছে, আর কেমন যেন একটা কষ্টের ছাপ মুখে বোঝা যাচ্ছে। ভাবি এটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কি রে, তুই মুখ গোমরা করে আছিস কেন? সবকিছুই আব্বু আর আমাদের বাসায় জানাজানি হওয়ার আগেই সলভ হয়ে গেছে। আর তোকে ভয় নিয়ে এই বাসা থেকে চলে যেতে হবে না। না মানে আসলে নিরাশা, তুই কিন্তু এই বিষয়টা আমাকে অন্তত বলতে পারতি। একটাবার আমাকে বলিসনি, তাহলে কালকে এত বড় ঘটনা ঘটতো না। আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা হবে ভেবেই তো বলিনি। ঈশান যে এতটা পাগলামো করবে সেটা আমি জানতাম না। আচ্ছা, তুই কি বলিস? তোর কি মত বলতো? কি বলছিস? আর কোন বিষয়ের জন্য আমার মত থাকবে? ঈশানকে তোর কেমন লাগে? ভালোবাসিস তুই ওকে? তুই কি পাগল? ওরকম একটা পিচ্চি ছেলেকে আমি? নীলাশা কথাটা শেষ করতে পারল না, তার আগে সারা ওর মুখ থেকে যেন কথাটা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস, ও একটা পিচ্ছি। তাই ভালোবাসা কাকে বলে ও সেটা জানে না। কিন্তু ও এতটাও পিচ্ছি নয় যে অনুভূতি জিনিসটাও বোঝে না। তুই না চাইলে আমাদের বলতে পারতি। তারপরও তোর এভাবে সিন ক্রিয়েট করা ঠিক হয়নি। আমি আবার সিন ক্রিয়েট করলাম কখন? সিন ক্রিয়েট না করে ইমন কখনই এভাবে রেগে যেত না। তুই নাকি বলেছিস তুই ওকে পছন্দ করিস না, ও তোকে বিরক্ত করে। তুই আব্বু আম্মুকে সবটা বলে দিবি। এই কথাটা না বলে ইমন কখনই এভাবে রেগে যেত না। তুই কি এখন সব দোষ আমার উপর দিয়ে দিবি? আমি কি ওর সাথে দুষ্টুমি করেছি নাকি ও করেছে বল? না না, আমি তোর দোষ কোনো দিচ্ছিই না। আর তুই এটা ভাবিস না আমি তোকে বাসা থেকেও চলে যেতে বলছি। ভয় পাস না, এই বিষয়টা নিয়ে আর কিছুই হবে না। আর এই বিষয়ে মন খারাপ করে যদি ভুলেও বাসা ছেড়ে চলে যাস, তাহলে কিন্তু তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। তুই এইভাবে কেন কথা বলছিস? আমি জানি তুই কেমন মেয়ে, ওই জন্যই বললাম। আম্মু গিয়ে আব্বুকে বিষয়টা বলে। আব্বু রাগারাগি করলো, তখন আম্মু বলল, দেখো, যা হবার হয়েছে। ঈশান ছোট মানুষ, তাই একটু দুষ্টুমি করেছে। তার জন্য তো ইমনকে শাস্তি দিয়েছে। আমি আর এই নিয়ে রাগারাগি করো না। রাগারাগি করবে না তো কি করবে? তোমার ছেলেটা এত বেশি শয়তান হয়েছে, যার জন্য নিজের থেকে বয়সে বড় একটা মেয়ের সাথে এমন ধরনের মিসবিহেভ করেছে। দেখো, তুমি আর এই বিষয়ে ঝামেলাটা বাড়িও না। মেয়েটা এখনো এ বাসায় আছে, তাই ওর সামনে কি বললে ওর মন খারাপ হবে। তাই দয়া করে আর অশান্তি বাড়িও না। আব্বু বুঝতে পারলো সিনক্রেট করে নীলাশা তাতে হয়তো কষ্ট পেয়ে বাসা ছেড়ে চলে যাবে। মেয়েটা কয়েকদিনের জন্য আসছে বেড়াতে, ও চলে গেলে আরও ঈশান বাসায় ফিরে আসলে না হয় ওকে বোঝানো যাবে। নীলাশা খেয়াল করলো বাসার সবাই কেমন মন খারাপ, হয়তো এই বিষয়টা নিয়ে। তাই নিজের ভেতর একটা গিল্টি ফিল হতে লাগলো ওর, আর ভাবতে লাগলো আমার জন্যই ছেলেটাকে বাসা থেকে চলে যেতে হয়েছে। আবার পরক্ষণে নীলাশার মনে হচ্ছে না না, এটা ওর কর্মের ফল। দোষটা ওর, বারবার আমার সাথে মিসবিহেভ করেছে আর সেটারই ফল পেয়েছে ও। ঈশান চলে যেতে 2-3টা দিন অবধি নিরাশার ভালো লাগলেও পরের দিনগুলোতে ওর ভেতরে শূন্য শূন্য লাগছিল। কাউকে খুব বেশি মিস করছিল, কারণ যে ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেছে সে সবসময় বাসাটাকে মাতিয়ে রাখতো। নীলাশার কাছেও বারবার আসতো, দুষ্টুমি আর পাগলামিগুলো করতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। অন্যদিকে ঈশান নানুর বাসায় চলে গেছে, ওর কাজিনগুলোর সাথে সময় দিয়ে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মাঝে মাঝে যখন নীলাশার কথাগুলো মনে পড়ে তখন খুব বেশি কষ্ট হয়। এদিকে নীলাশার এই বাসায় এখন কেমন জানি এর আর মন বসছে না, সব কিছুই বিষাক্ত মনে হচ্ছিল। তাই ও ঈশান চলে যাওয়ার পর 5টা দিনের বেশি থাকতে পারল না। বাসায় চলে যেতে চাইলে সারা প্রথমে বারণ করলেও পরে ভাবলো যা হবার হয়ে গেছে, নীলাশাকে জোর করে এখানে রাখলে তাতে ঝামেলাটা বাড়তে পারে। তাই ওর চলে যাওয়াটাই ভালো। কথাগুলো ভেবে সারা আর নীলাশাকে আটকালো না। রাতে ভাইয়া বাসায় এসে ওকে দেখতে না পেয়ে বলল, সারা, নীলাশাকে তো দেখছি না। ও বাসায় চলে গেছে। কেন বাসায় চলে গেছে কেন? আর ও বাসায় চলে গেল, তুমি ওকে যেতে দিলে? ও চলে গেলে আমি ওকে আটকে রাখবো কি করে? ওর নাকি এখানে ভালো লাগছে না, তাই চলে গেছে। যদি বাসায় গিয়ে এসব সবাইকে বলে তখন কি হবে ভেবেছো?
ও এতটাও বাচ্চা নয় যে এইসব সবাইকে বলে দিবে। তুমি টেনশন করো না, এ বিষয় নিয়ে কিচ্ছুই হবে না। আর এই কয়েকটা দিনে আমিও দেখেছি ওর মনটা খুব খারাপ। বুঝতে পেরেছি হয়তো ঈশানকে একটু একটু করে মনে জায়গা দিতে শুরু করেছে। কী সব বলছো তুমি? পাগল হয়ে গেছো? না, পাগল হয়নি, এই জন্যই বলছি। শোনো, ভালোবাসাটা না দেয়ালের দুইটা পিঠ। তুমি যাকে খুব বেশি ভালোবাসবে না, একটা সময় সেই মানুষটাই তোমাকে অবহেলা করলেও দেখবে পরবর্তীতে সেই তোমাকে এত বেশি ভালোবাসবে আর এত বেশি করে চাইবে নিজের লাইফে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। মায়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না, চুপ করে রইল সে। বিষয়টা নিয়ে ভাবির মন খারাপ। সে রুম থেকে বেরিয়ে যেতে গেলে ভাইয়া বলল, ঈশানকে ফোন করে বাসা আসতে বলো। কি দরকার এই বাসায় আসার? সেদিন তো অত রাতে ছেলেটাকে বাসা থেকে বের করে দিলে, এখন আবার করুণা করছো? ভাইটা আমার, কিন্তু দরদ দেখছি আমার থেকেও তোমার বেশি। তুমি ওকে কেমন ভালোবাসো আর কেমন তোমার ওর প্রতি দরদ, সেটা আমার জানা হয়ে গেছে। তুই কতটুকু কি জানো সেটা জানি না। ওকে আমি নিজের ভাই না ছেলের মতো দেখি, এর জন্য আমার খুব বেশি কষ্ট হয়। তো সেই দিনই ভাবি ঈশানকে ফোন করলো বাসায় আসতে। ও আরও কয়েকটা দিন থেকে তারপর বাসায় আসলো। ঈশান চাইলেও আর নিজেকে স্বাভাবিক করতে পারছে না। সবসময় কেমন ওর মন খারাপ থাকে। এই ঘটনার পর একটা মাস কেটে যায়। এর মাঝে নীলাশার মনটা দিন দিন খারাপ হয়েই যাচ্ছে। ও বুঝতে পারছে না কেন, কিন্তু কিছু একটা খুব মিস করে, খুব বেশি। নীলাশার শুধু এতটুকুই মনে হচ্ছে, এখন ঈশানদের বাসায় আসলে হয়তো ঈশান আবার আগের মতো ওর সাথে পাগলামি আর দুষ্টুমিগুলো করতো। সেটা করলে হয়তো ঈশানকে আবারও বাসা থেকে বেরিয়ে যেতে হবে। কথাগুলো ভাবলেই নীলাশার খারাপ লাগে। তাই ও ঠিক করলো এই বিষয়ের জন্য ঈশানকে সরি বলবে। তাই ও সারাস থেকে ঈশানের নাম্বারটা নিতে ওকে কল করলো। প্রিয় বান্ধবীর ফোনটা রিসিভ করে বলল, কি রে, কেমন আছিস? আর কতদিন পরে, কি মনে করে? এই তো ভালোই আছি। কেন, আমি কি তোকে কল দিতে পারি না? না, করতে পারিস, কিন্তু একটা মাস তো তোর কোনো খবর ছিল না। নাকি তুই সেই বিষয়টা নিয়ে এখনো মন খারাপ করে আছিস? দেখ, ও ছোট মানুষ, কাজটা করেছে তার জন্য তো শাস্তি পেয়েছে। তাহলে এভাবে মন খারাপ করে আছিস কেন? আরে বাবা না, আমি মন খারাপ করি নেই। আর ওর জন্য তোর সাথে যোগাযোগ বন্ধ করব কেন? তাহলে রাগ করে কল করিসনি? তাই তো আমি সেদিন তোকে ওরকম কথাগুলো শোনালাম ওই জন্য। তুইও না সবসময় কি সব উল্টাপাল্টা কথা বলিস। আচ্ছা শোন, তোর কাছে একটা দরকারের জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ, বল। আসলে ওই ঘটনার জন্য আমার ভেতর খুব গিল্টি ফিল হচ্ছে। আমার জন্যই ঈশান বকা খেতে হলো ওকে। তার উপর দুলাভাই ওর গায়ে হাত পর্যন্ত তুললো। তাই ভাবছিলাম ওকে একবার সরি বলে দেওয়া উচিত আমার। আবার কিসের জন্য এসব কথা বলছিস? বাদ দে, যেটা হবার হয়ে গেছে। এসব বিষয় আর সেখানে সামনে এগোবো না, তুই টেনশন করিস না। আর ও যেটা করেছে তার শাস্তি তো পেয়েছে। ওই যে বললি না ছোট, ওই জন্যই হয়তো ও ভুলটা করেছে। তাই ওকে একটা সরি বলা দরকার ছিল। কিন্তু হঠাৎ 1 মাস পর তোর কিসের জন্য মনে হলো ওকে সরি বলা দরকার? এই কয়েকটা এই বিষয়টা কয়েকদিন যাবতই মাথায় ঘুরছে। বুঝতে পারছি না কেন, কিন্তু খুব বেশি খারাপ লাগছিল রে। তাই ভাবলাম তোর থেকে ঈশানের নাম্বারটা নিয়ে ওকে আমি সরিটা বলে দিই। ও আচ্ছা, তুই নাম্বারটা নিয়ে শুধু সরিটা বলে দিস, আর কিছু বলার দরকার নেই। এসব কথা তুলে ওর মন খারাপ হয়ে যাবে। নীলাশা সারার থেকে নাম্বারটা নিয়ে ঈশানকে কল করলো। কয়েকবার বাজতে ফোনটা রিসিভ হলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আমিটা কে? তাছাড়া আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। আপনার নম্বরটা আননোন দেখাচ্ছে, তার মানে আমি আপনাকে চিনি না। তাহলে এইভাবে আমি বললে চিনব কি করে? কিছু বলা থাকলে পরিচয়টা দিয়ে তবেই বলুন। না মানে আমি ঈশান, আমি নীলাশা। তুমি? না মানে আপনি কিছু বলবেন? আর হঠাৎ কি মনে করে ফোন দিলেন? নাকি আবারও কোনো অন্যায় করে ফেলেছে যার জন্য বকা দিতে ফোনটা করলেন? এই একটা মাস ঈশানের বুকের ভেতর যেন একটা পাথর চাপা দেওয়া ছিল, এক নিমেষে সেটা নেমে গেল। এত দিন বাদে নীলাশার কণ্ঠ শোনার পর ও হঠাৎ করেই তুমি বলে ফেলেছিল, কিন্তু পরক্ষণে সেটাকে আপনিতে পরিণত করলো। তার উপর মনে হতে লাগলো নীলাশা ওকে ভালোবাসে না। ওর জন্যই ঈশানকে বাসা থেকে বেরিয়ে যেতে ইচ্ছে হয়েছিল। আর ভাইয়া বলেছিল ওর সামনে অবধি না যেতে। তাই ও বলল, কিছু বলা থাকলে বলুন, নাহলে ফোনটা রেখে দিন। এভাবে চুপ করে থাকবেন না। না মানে আসলে আমি ওই ঘটনার জন্য সরি। কোনো ঘটনার জন্য আর কিসের জন্য সরি বলছেন আমি তো বুঝতে পারছি না। সেদিন আমার জন্য তোমাকে ভাইয়ার কাছে বকা খেতে হলো, তারপর বাসা থেকে বেরিয়ে যেতে হলো। যেটা হবার হয়ে গেছে, ছাড়ুন সব কথা। এই কথা বলার জন্য যদি ফোন দিয়ে থাকেন
তাহলে এসব নিয়ে কথা না বলাই ভালো। আর আমি তো এখন আপনার পেছনে ঘুরিও না আর ডিস্টার্ব করি না, তাহলে আবার এসব কথা উঠছে কেন? ঈশান, তুমি এইসব বিষয় নিয়ে এখনো পড়ে আছো? দেখেন আপু, আমি ওইসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। ঈশানের মুখ থেকে আপু ডাকটা শুনে নীলাশা অনেক বেশি অবাক হয়ে গেল। আপু মানে এখন আপু হয়ে গেলাম? আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনি বলাটাই বেটার মনে করছে। দেখেন, এর জন্য যদি ফোন দিয়ে থাকেন তাহলে বলবো এসব নিয়ে ভাবতে হবে না, আর আপনি ভয় পাবেন না। আমি আর ভুলেও আপনার সামনে আসবো না। কিন্তু আমি নীলাশা কথাটা বলে ওঠার আগে ঈশান ফোনটা কেটে দিল, তারপর নাম্বারটা ব্লক করে দিল যেন ওকে আর কল না দিতে পারে। নীলাশা বারবার ঈশানের নাম্বারে কল করতে লাগলো, কিন্তু নম্বরটা বন্ধ দেখাচ্ছে। এভাবে আরও 15টা দিন কেটে যায়। আর এই দিনগুলোতে ঈশানের এরকম পাল্টে যাওয়াতে, ওর এরকম কথাতে নীলাশা কষ্ট পেয়ে বুঝতে পারলো ও ঈশানকে ভালোবেসে ফেলেছে। তো মাঝে একদিন নীলাশার সাথে ঈশানের দেখা হলে নীলাশা ওর সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান যেন ওকে এড়িয়ে যেতে পারলেই বাঁচে। ওকে দেখে ঈশান কেমন নিজেকে আড়াল করে নিল। নীলাশার বেশ খারাপ লেগেছে। ঈশানের ইগনোর ও বুঝতে পারছে ঈশানের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে ও। ওকে ছাড়া থাকাটা নীলাশার পক্ষে সম্ভব না। তাই ও ভাবে ঈশানকে কথাগুলো বলবে, কিন্তু ঈশান ওকে সব জায়গাতেই ইগনোর করে গেল। আরও 15টা দিন মাঝে পার হয়ে গেছে, কিন্তু নীলাশা এখন যেন পুরো পাগল হয়ে গেছে। ও প্রথমে ভেবেছিল এটা হয়তো ভালো লাগা, কিন্তু এই 15টা দিনে ও বুঝতে পেরেছে ভালোবাসা কাকে বলে। নীলাশা আর উপায় না পেয়ে বিষয়টা সারার সাথে শেয়ার করলে তখন ও কিছুক্ষণ চুপ থেকে বলল, তো এখন কি করার আছে? আর আমি এটা খুব ভালোভাবেই জানতাম একটা সময় এমনটা হবেই, কারণ আঘাতটা যেমন একটা দেয়ালের দুইটা পিঠ, তেমনি ভালোবাসাটাও না একটা দেয়ালের দুইটা পিঠ। তুই যেমন ওকে ইগনোর করেছিস, তাতে ও এমনিতেই এখন তোকে ইগনোর করবে। এখন এসব কথা বলে লাভ কি বলতো? তাতে আমি কি করতে পারি? আমি তো তোর থেকে কোনো কথা লুকাইনি, তাই তোকে সবার আগে বললাম। এখন আমি কি করব বল না প্লিজ। আমি ওকে খুব মিস করছি রে। পিছিটা একবারও আমার সাথে কথা বলছে না, আমাকে সবগুলো নাম্বার থেকে ব্লক করে রেখেছে। দেখ, এসব হয় না, আর তুই তো নিজেই চাইতি না এমন কিছু হোক। আমি কয়েকটা দিন আগে তোর কথা ঈশানকে জিজ্ঞেস করলে ও জাস্ট ইগনোর করে গেছে। বুঝতে পেরেছি ও প্রচণ্ড পরিমাণে এই বিষয়টা নিয়ে রেগে আছে, তাই কথা বলতে চাইবে না। এসব কথা বলার দরকার নেই। এমন পাগলামি করিস না, আঙ্কেল আন্টি জানতে পারে তোর বিয়ে ঠিক করে দিবে। দেখ, আমি যেটা বলার বলে দিয়েছি। আমি ওকে যখন একবার ভালোবেসে ফেলেছি তাহলে আমার ওকেই চাই। আর বিয়ে যদি করি আমি ওকেই করব। যদি না করতে পারি তাহলে উল্টাপাল্টা কিছু একটা করব। তার আগে আমার ঈশানের সাথে কথা বলতে হবে। তোর ইচ্ছা, আমি তোকে কিছুতেই বারণ করলেও তুই শুনবি না। নীলাশা বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান ওকে সেই ইগনোর করেই গেল। শেষ যেদিন ঈশানের নীলাশার সাথে দেখা হয়, সেদিন ও যেন নীলাশাকে চিনতেই পারছিল না। তখন নীলাশা কান্না করতে করতে বাসায় চলে আসে। তারপর আব্বু আম্মুকে সবটা বলল। ওর আব্বু আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। আব্বু আম্মা, আমি না তোমাদের কলিজার টুকরো। তোমাদের কলিজাটা আমাকে আজকে কাঁদছে, তাহলে তোমাদের কষ্ট হচ্ছে না এখন? আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ওর সাথে আমার বিয়েটা ঠিক করো। আমি ওকে বিয়ে করতে চাই। মামুনি, তুমি যেটা এত সহজ মনে করছো সেটা এত সহজ না। তোমার থেকে 3 বছরের জুনিয়র, তাহলে এটা কি করে সম্ভব? প্রথমে ভালো লাগলেও পরে এটা অসহ্যের কারণ হবে। তুমি যে সময় যা বলেছ আমরা তাতেই সাই দিয়েছি, কিন্তু এই বিষয়টা আমি মানতে পারছি না। আম্মু, আব্বু, আমি সিরিয়াস। যদি তোমরা ওর সাথে আমার বিয়েটা ঠিক না করো, আমি যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি আমি ওকে হারিয়ে ফেলি, তাহলে আমাকেও হারাবে তোমরা। এইটুকু শুনে রাখো। মামুনি, পাগলামি করো না। দেখো, ওর থেকে ভালো ছেলের সাথে। ওর থেকে ভালো ছেলে আমার চাই না, আমার ওকেই চাই। ওই পিচিটা আমায় প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ও আমাকে যতটুকু ভালোবাসতে পারবে অন্য কেউ আমায় ততটা ভালোবাসতে পারবে না। মামুনি, পাগলামি করো না। ঠিক মতো ভাবে, তাহলে বুঝতে পারবে ও তোমার জন্য পারফেক্ট নয়। ও আমার কথা বিশ্বাস করছে না তো। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই তুমি আমাকে কবরে শুয়ে রেখে এসো। তাতেই তোমরা হ্যাপি হবে তো? তখন তোমাদের ইগো নিয়ে থেকো। কান্না করতে করতে নীলাশা রুমে চলে গেল। সারাদিন আর রুম থেকে বের হলো না ও। আম্মু আম্মু অনেকবার ওকে বোঝালো, কিন্তু শেষ পর্যায়ে ওর জেদের কাছে হার মানতে হলো। পরদিন নীলাশা আব্বু আম্মুর সাথে ঈশানের বাসায় যায়।
তারপর ওর আব্বু আম্মুর কাছে বিষয়টা বললে ওরা তো আগে থেকেই জানতো, তাই ওরা চুপ করে রইল। নীলাশার আব্বু বলতে লাগলো, দেখেন ভাই সাহেব, আমার মেয়েটা আপনার ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যদি কালকে ওর কথা না শুনতাম তাহলেও ঠিক ওই উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতো। এখন আপনারাই বলেন, আমার একমাত্র মেয়ের কিছু হয়ে গেলে আমরা কি করে থাকবো? আমরা আর কি বলবো? আপনারা তো যা বলার বলে দিয়েছেন, তাই আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আব্বু, আমার আপত্তি আছে। আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। ঈশানের কথাতে সবাই দরজার দিকে তাকালো। ও রাগী দৃষ্টিতে নীলাশার দিকে তাকিয়ে আছে। ঈশান এগিয়ে আসলো আর বলল, আঙ্কেল আন্টি, আপনারা যেতে পারেন। এই বিয়ে হবে না। তাছাড়া আপনার মেয়ে অনেক অহংকারী, আর উনি আমার থেকে সিনিয়র, তাই ওনাকে বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। ঈশানের কথাতে নীলাশা বুঝতে পারছে ও রেগে আছে। নীলাশা উঠে আসলো, ঈশানের সামনে দাঁড়িয়ে ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি না আমায় খুব করে চাও, সবসময় নিজের কাছে পেতে চাও। আমি তো তোমার সারা জীবনের জন্য পেতে চাই, এই জন্যই তো বিয়েটা করছি। তুমি রাগ করে এরকম কথা কেন বলছো? প্লিজ এমন বলো না, এমন করে বলো না। আব্বু রেগে গেলে আমাদের বিয়েটা কখনোই হবে না। তখন আমি তোমায় তোমার সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। কিন্তু আমি চাই না আমাদের বিয়েটা হোক। সারা জীবন কেন, একটা দিনও আপনার সাথে থাকতে চাই না। ঈশান, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যে মেয়েটার জন্য তুই কান্না করিস, মন খারাপ করে থাকিস, আজকে সেই মেয়েটা বাড়ি বয়ে এসেছে তোর সাথে বিয়ের জন্য, আর তুই তাকে ফিরিয়ে দিতে চাইছিস। এটা কিন্তু তোর জন্য খুব বেশি ভালো হচ্ছে না। ভাইয়া, নিজের বলা কথাগুলো এখন বলে গেলে উনি নাকি আমার থেকে সিনিয়র, এটা কখনোই সম্ভব না। তার উপর সমাজের মানুষ কি বলবে? এখন তো তোমার এসব কথা মনে পড়ছে না, সেদিন তো খুব বলেছিলে। তাহলে এখন তোমার এসব মান সম্মান কোথায় যাচ্ছে? ভাইয়া, তুমি রাগ করে এসব কথা বলো না। নীলাশা ওর ভুলটা বুঝতে পেরেছে। আর তুমি যেটা চাইছিলে সেটা তো কোনো দিক থেকেই সম্ভব ছিল না। কিন্তু নীলাশা এখন তোমাকে ঠিক তোমার মতোই ভালোবেসে ফেলেছে। ও চাইছে তোমাদের সম্পর্কটা সামনে এগোক। প্লিজ ভাই, রাগ করে থেকো না, তাহলে পরে নিজেকেই কষ্ট পেতে হবে। আমি তো জানি তুমি ওকে কতটা ভালোবাসো। ঈশান মাথা নিচু করে রইল। নীলাশা কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি বুঝতে পারছি তুমি কতটা রেগে আছো, কিন্তু দেখো এখন তো আমিও ভালোবাসি তোমায়। বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, যার জন্য এতগুলো দিন কষ্ট পেয়েছো। প্লিজ আমায় কষ্ট দিও না। আর আমি তোমার ছাড়া সত্যি মরে যাব। দেখো ঈশান, ওনারা নিজের সম্বন্ধ নিয়ে এসেছে। হাতের এত সুন্দর একটা মেয়ে থাকতে অন্য কোথায় বিয়ে করবে তুমি? আর যাকে ভালোবাসো তাকে বিয়ে না করলে কাকে করবে? পরে কিন্তু এর জন্য খুবই কষ্ট পেতে হবে। এখন বাকিটা তোমার হাতে। আমরা কখনো তোমাদের কোনো ইচ্ছাতে দ্বিমত পোষণ করিনি, আর আজও করব না। নীলাশাকে ছাড়া থাকা ঈশানের পক্ষেও সম্ভব না। এখন যদি রাগের মাথায় বিয়ে করতে বারণ করে দেয়, তাহলে আব্বুও বেঁকে বসবে। তারপর শত চাইলেও আর ওকে বিয়ে করতে পারবে না। তাই ও মাথা নিচু করে রইল। কিছুক্ষণ ধরে কথাগুলো ভেবে নীলাশাকে ছাড়িয়ে নিয়ে ঈশান বলল, আব্বু, তোমার যেটা ভালো বুঝো সেটাই করো। আমার মত দেয়া না দেয়াতে কিছু যায় আসে না। ঈশান রুমের দিকে চলে গেল। নীলাশাও পিছন পিছন গেল। তারপর রুমে গিয়ে আবারও ওকে জড়িয়ে ধরলো। ঈশান ওকে ছাড়িয়ে নিতে গেলে নীলাশা ওকে অনেকটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, প্লিজ তুমি রাগ করে থেকো না আমার উপর। আমি বুঝতে পারছি তুমি আমার উপর কতটা রেগে আছো, তাই তুই এই কয়েকটা দিন আমাকে এরকম ভাবে ইগনোর করেছো। তুমি কেন বুঝতে পারো না আমি তোমায় প্রচন্ড পরিমাণে ভালোবাসি। দেখেন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিয়েটা হওয়া না পর্যন্ত এখন আপুর উপর ডিপেন্ড করে। এর থেকে বেশি আর কথা বলতে আসবেন না। এখন বাইরে যান। এখানে আবার উল্টাপাল্টা কিছু করতে দেখলে তখন ভাইয়া ভাবি আব্বা আম্মু হয়তো বিয়েটাই ক্যান্সেল করে দেবে। তখন কিন্তু কান্নাকাটি করলেও রাজি করাতে পারবেন না কাউকে। এখন আর কিচ্ছু হবে না। দেখো দেখো আর আর কিছু হওয়ার আগেই আমি আজকে তোমার বিয়েটা করে নিব। আপনি কি পাগল নাকি? আজকে বিয়ে করবেন মানে? আমি যেটা বলেছি সেটাই হবে। যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে তুমি। বাংলা ছবির মধ্যে কিসব ডায়লগ দেখছেন? দেখেন, পাগলামি করবেন না। বাসায় যান, মন দিয়ে ভাবেন। দেখেন আপনি ভুল করছেন। আমাকে বিয়ে করলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আমি বলেছি না আজকে বিয়েটা করব, সো আজকেই করব। এই বিয়েটা তুমি কি করে আটকাও সেটাই দেখবো আমি। নীলাশা কথাটা বলে ঈশানের ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে 5 মিনিট ওকে কিস করলো। ঈশান একটুও রেসপন্স করলো না। নীলাশা বুঝতে পারল ঈশান এখনো ওর ওপর রেগে আছে,
তাই ওকে ছেড়ে দিয়ে নিচে চলে আসলো আর পাগলামি শুরু করে দিল আজকে বিয়েটা করার জন্য। ওর পাগলামিতে দুই পরিবারের সবাই আর উপায় না পেয়ে আর ভাবির কথাতে শেষ পর্যন্ত ওদের বিয়েটা দিতে বাধ্য হয়। ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল নীলাশার প্রতি। ওর পাগলামির কারণে আজকে বিয়েটা করতে হলো, নাহলে ঈশানের ইচ্ছেই ছিল না এত তাড়াতাড়ি বিয়ে করার। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঈশান, এর মাঝে ভাবি এসে ওর কাঁধের ওপর হাত রাখতে ঈশান একটু হকচকিয়ে যায় আর পিছনের দিকে তাকিয়ে বলে, কে কে? আরে দেবরজি, ভয় পেও না, আমি তোমার ভাবি। ও ভাবি তুমি? ভাবি এক প্রকার দুষ্টু হাসি মুখে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে, তাই ও বলল, কি হলো এভাবে তাকিয়ে আছে যে? শেষ পর্যন্ত কিনা আমার বান্ধবীটাকে বিয়ে করে তবেই ছাড়লে, আর এমনভাবেই মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছ, যার জন্য মেয়েটা একদম পাগলি হয়ে গেছে। কি জাদু করেছিলে বলো তো আমার বান্ধবীকে? আমি তো কিছু করিনি ভাবি, এমনি এমনি সবটা হয়ে গেছে। কিছুই করনি তাই না? অমনভাবে রোমান্স করলে কিছু করার দরকার হয়? হুম, এরকমভাবেই সুন্দর করে কাছে টেনে নিয়ে রোমান্স করলে যে কোনো মেয়ে এরকম দুষ্টু একটা ছেলের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। ভাবি তুমি যে কি বলো না, আমি আবার কখন কি করলাম? যাই করেছো না করেছো, এখন রুমে যাও, আমার বান্ধবীটা তোমার জন্য অপেক্ষা করে আছে। তার উপরে কেমন অস্থির হয়ে যাচ্ছিল। যাও এখন ভেতরে গিয়েই বিড়ালটা ঠিকঠাক মতো মেরো। ভাবি তুমিও না কিসব বলো, আমার কি ওই বয়সটা হচ্ছে নাকি? তাই তো দেখছি, শেষ পর্যন্ত আমার সিনিয়র বান্ধবীটাকে বিয়ে করে তবেই ছাড়ে, আর বলছো বয়স হয়নি। তুমি কিন্তু দেবরজি সেই লেভেলের দুষ্ট আছো। এখন যাও, বউয়ের সাথে গিয়ে দুষ্টমিটা করো। ভাবি জোর করে ঈশানকে রুমে ঢুকিয়ে দিল। ও রুমে ঢুকিয়ে দরজাটা আটকে দিয়ে একটা গম্ভীর ভাব নিয়ে এগিয়ে গেল। নীলাশা উঠে এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান ওকে উঠিয়ে নিল। নীলাশা ভাবলো ঈশান ওকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু সেটা করলো না। ঈশান ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, আমাকে এসব সালাম টালাম করতে হবে না, আপনি আমার থেকে সিনিয়র, তাই আমার মতো জুনিয়রকে এত সম্মান দেখাতে হবে না। তাতে কি, তুমি তো আমার স্বামী, আমার স্বামীকে সালাম করলে এতে অসম্মানের কিছুই নেই। কিন্তু আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। কেন মানো না তুমি? এখন আমার উপর রাগ করে আছো? প্লিজ রাগ করে থেকো না, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি, তাহলে তুমি কেন এখনো রাগ করে থাকবে আমার উপর? প্লিজ ঈশান, আমাকে আর কষ্ট দিও না। তুমি 1.5টা মাসে আমায় অনেক কষ্ট দিয়েছো, দেখো আমি তারপরেও তোমার উপর রাগ করিনি। এর থেকে বেশি কষ্ট দিলে আমি কিন্তু আর সেটা নিতে পারবো না। আমি তো আপনাকে কষ্ট দিইনি, তাহলে আপনি কষ্টটা নিজে থেকে পাচ্ছেন কেন? তুমি এভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। আপনার কষ্ট হলে তাতে আমার কি? এখন এসব নাটক না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। দ্বিতীয়বার আমাকে এইসব বলে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশানের ব্যবহারে নীলাশা অবাক হয়ে গেছে। যে ছেলেটা ওর জন্য পাগল ছিল, সেই ছেলেটা এই মুহূর্তে ওর সাথে রাগীভাবে কথা বলছে। কথাগুলো ভাবতেও ওর খারাপ লাগছে। তো ঈশান কথাগুলো বলে একটা বালিশ নিয়ে সোফার দিকে গেলে নীলাশা সেটা বুঝতে পেরে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আমি তো বলছি ভুল করেছি, আমি তোমার কাছে মাফও চাইছি আমি বারবার। অনেক কষ্ট দিয়েছো তুমি আমায়, আর কষ্ট দিও না, তাহলে আমি সত্যিই মরে যাব। তুমি তো জানো আমি কতটা বেশি সহ্য করতে পারি না কষ্ট। আমাকে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগবে বলো? তাহলে আমাকে বিয়েটা কেন করেছিলেন আপনি, যখন জানতেন আমি আপনার উপর রাগ করে আছি, আপনাকে কষ্ট দিতে পারি? তাহলে কেন বিয়েটা করেছিলেন? তোমাকে ভালোবাসি বলেই তো বিয়েটা করেছি, কিন্তু তুমি এতটা রেগে আছো, এই জন্য আমাকে একটাবার কাছেও টেনে নিচ্ছ না। আমায় এতটা কাছে পেয়েও তুমি দূরে আছো। কোনো ইচ্ছে নেই আপনাকে নিজের কাছে টেনে নেওয়ার। আপনি আপনার মতোই থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। ঈশান জোর করে নীলাশাকে ছাড়িয়ে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ও সেখানেই দাঁড়িয়ে ফুঁপিয়ে উঠতে লাগলো। ঈশানের বেশ রাগ হচ্ছিল, তাই ও বেশ কড়া কণ্ঠে বলল, দেখেন, এই কান্নাকাটিটা বাইরে গিয়ে করুন, আর যদি এখানে থাকতে হয় তাহলে চুপ করে থাকবেন। আমার ঘুম পাচ্ছে, যদি ঘুমের ব্যাঘাত ঘটান আমার থেকে খারাপ কেউ হবে না। হয় রুম থেকে বেরিয়ে গিয়ে কান্না করেন, তাহলে আমি আপনাকে বের করে দেব। ঈশানের এমন কথাতে নীলাশা কান্না থামিয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ওর খুব কষ্ট লাগছে এটা ভেবে যে ঈশান ওর উপর এত বেশি রেগে আছে। সেই ছেলেটা কিনা ওকে এত বেশি ভালোবাসতো। নীলাশার কান্না থামাতে কষ্ট হচ্ছে। ও ভাবলো হয়তো ঈশান কয়েকটা দিন পরে ওকে মেনে নেবে, হয়তো কালকে সকালে ওকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু আজকের রাতটাতে ওকে একটা বারের জন্য নিজের কাছে টানলো না। সেটা ভেবে নীলাশার কষ্ট লাগছিল।
পরদিন সকালে নীলাশা ফ্রেশ হয়ে এসে খেয়াল করে ঈশান বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ওকে ঘুমন্ত অবস্থায় খুব শান্ত আর মায়াবী লাগছে। নীলাশা অজান্তে গিয়ে ঈশানের কপালে একটা চুমু দিল আর ভাবল, এই পিচ্ছি, তুমি আমার উপর এত রাগ করে আছো কেন? তুমি বুঝতে পারো না তোমার পাগলিটার কষ্ট হয়? কেন আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে নাও না? কালকে এমন একটা রাতেও তুমি আমার কাছ থেকে দূরে ছিলে, এত বেশি রাগ করেছিলে আমার উপর। দেখো, আমি ঠিক তোমার রাগটা ভাগিয়ে দিব। আমি জানি তুমি বেশি দিন আমার উপর রাগ করে থাকতে পারবে না। রাগের পরে যদি শুধু তোমার ভালোবাসাটাই তো আছে। নীলাশা কথাগুলো বলছিল, তখনই ঈশানের ঘুমটা ভেঙে যায়। ওকে নিজের এতটা কাছে দেখে ঈশান উঠে বসে আর বলে, এ কি, আপনি আমার কাছে কেন? আপনাকে না বলেছে আপনি আমার কাছে আসবেন না? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, তাহলে আমার কাছে কেন এসছেন? হ্যাঁ, তুমি এখনো আমার উপর এভাবে রাগ করে থাকবে? প্লিজ ঈশান, এভাবে কষ্ট দিও না আমায়। আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার ইগনোরটা জাস্ট নিতে পারছি না। কালকের মতো একটা রাতে তুমি আমার থেকে দূরে ছিলে। আমি যখন তোমায় ভালোবাসতাম না, তখন তুমি আমায় কতবার আমার কাছে আসতে চেয়েছিলে, কিন্তু কালকে একটা বার আমার সামনে আসলে না। এটা কি আমার জন্য কষ্টের নয়? ঈশান মনে মনে বলছিল। দেখ কেমন লাগে। ঈশান মুখে মনের কথাটা প্রকাশ না করে উঠে ওয়াশরুমে চলে গেল। ওর এরকম ইগনোরটা নীলাশা নিতে পারছিল না। ও কান্না করতে লাগলো। ঈশানের ভাবতেও পারেনি শেষ পর্যন্ত নীলাশা ওকে ভালোবেসে ফেলবে। তো এভাবে 5-6টা দিন কেটে যায়। এর মধ্যে ঈশান আর নীলাশার বাসা থেকে ঘুরে আসছে, কিন্তু সেখানে গিয়েও ঈশান ওর সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। নীলাশা ভেবেছিল সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঈশান ওর ওপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, যার জন্য ভালোভাবে কথা অবধি বলে না। এই বিষয়টা নিয়ে নীলাশা অনেক বেশি টেনশন করে, তাই খাওয়া দাওয়াটাও ঠিক মতো করে না। বিয়ের কয়েকটা দিন পর থেকে ঈশান আব্বুর সাথে অফিসে যাওয়া শুরু করেছে, যার জন্য নীলাশা অনেকটা খুশি হয়। কিন্তু ঈশানের এরকম ইগনোরটা নিতে পারছিল না। তো প্রতিদিনের মতো নীলাশা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। এর মাঝে সারা এসে ওর কাঁধের ওপর হাত রাখে, তারপর ওর চোখের পানি দেখে ওকে জিজ্ঞেস করে, নীলাশা, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? বল আমাকে, কি হয়েছে? সারার কথাতে নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠল আর ওকে জড়িয়ে ধরে সবটা বলল। আমি বেশ কিছুক্ষণ নীলাশাকে সান্ত্বনা দিয়ে তারপর চলে যায়। কয়েকটা দিন পরের ঘটনা। ঈশান অফিসে বসে আছে। এর মাঝে ওর ফোনে একটা কল আসলো। ভাবি কল করেছে। রিসিভ করতেই বলল, ভাবি বলো। কি আর বলবো, তোমরা যা কাণ্ড করো না, তাতে বলার আর কি কিছু থাকতে পারে? ভাইয়া নীলাশা জ্ঞান হারিয়ে ফেলেছে। কয়েকটা দিন যাবৎ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, তোমাকে নিয়ে টেনশন করে। তুমি ওর সাথে মিসবিহেভ করো, যার জন্য টেনশন করাতেই শরীর খারাপ করেছে, আর তাতেই জ্ঞান হারিয়েছে। কথাটা শুনে ঈশানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ও আর দেরি না করে বাসায় গেল। এর মাঝে আবু ডক্টর ডেকে নিয়েছে। ডক্টর নীলাশাকে বেশ কিছুক্ষণ দেখে তারপর একটা ইঞ্জেকশন পুশ করে চলে যায়। তো আধ ঘন্টা পর নীলাশার জ্ঞান ফিরে আসলে খেয়াল করলো ঈশান ওর থেকে কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আব্বু আম্মু ওকে বকাঝকা করে যাচ্ছে। নীলাশার জ্ঞান ফিরলে ওরা ঈশানকে কিছুক্ষণ বুঝিয়ে চলে যায়। সবাই বেরিয়ে গেলে ঈশান নীলাশার সামনে এসে বসলো, আর ওই উঠে বসার সাথে সাথে ঈশান ওকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা থাপ্পড় মেরে দিল। নীলাশা বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। তখন আরো বলল, তুমি মারলে আমায়? আমি না তোমার থেকে সিনিয়র, তুমি আমায় মারতে পারলে? হ্যাঁ, মারলাম। আপনার কর্মকাণ্ডে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হলাম। কেন এরকম পাগলামি করলেন বলেন? আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনার কষ্ট হলে আমি কষ্ট পাবো না কি করে ভাবেন? আপনার উপর তো একটু রাগ করেছিলাম, আর আপনি সেটা বুঝতে পারেন না। তাহলে রাগ করেছিলে কেন? আমি তো জানি তুমি আমার উপর রাগ করেছিলে আর এখন আছো, যার জন্য এখনো আপনি করে বলছো। আর একটা কথা বললে আরেকটা দিব। ঈশানের রাগে চোখ দেখে নীলাশা বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ঈশান ভাবতেও পারেনি নীলাশা ওর রাগে চেহারা দেখে এতটা ভয় পাবে, যার জন্য ভয় একদম কুঁচকে যাবে। নীলাশা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে কান্না করছে। ওর কর্মকাণ্ডে ঈশান ফিক করে হেসে দেয়। নীলাশা বাচ্চাদের মতো করে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। ঈশান আর রাগ করে থাকতে পারলো না, ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর নীলাশা বলল, এখনো রাগ করে থাকবে আমার উপর? রাগ করে থাকলে খুব খুশি হও, তাহলে রাগ করে থাকি? এই না, তুমি আর আমার উপর রাগ করে থেকো না প্লিজ, আমার কষ্ট হয়। আমি জানি। তাহলে কষ্ট দিলে কেন?
বোঝাতে চেয়েছিলাম আপনাকে কত কষ্ট দিয়েছিলাম, তোমার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি এতগুলো দিন। হ্যাঁ, তা তো দিবেই। তুমি জানো আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতাম। আমার বিশ্বাস ছিল আমার ভাবির বান্ধবীটি এরকম কাজ কখনোই করবে না। এখন ওইভাবে ডাকছো, একটাবার বউ বলে তো ডাকতে পারো। বিয়ের পর থেকে আজ অব্দি একটাবার আমায় বউ বলেও ডাকোনি। ওকে বাবা, আপনি আমার বউ। এখন হয়েছে? না, হয়নি। এখন আমাকে তুমি বলবে আর আর হচ্ছে আমাকে আদর দিবে। এখন এই অবস্থাতে তুমি তো অসুস্থ। শোনো, আমার শরীরে যথেষ্ট এনার্জি আছে, ওকে? না, এখন না পাগলি। তুমি কিছু করবে না তো? ঠিক আছে, আমিই করছি। নীলাশা কথাটা বলে ওদের চারটা ঠোঁট এক করে দিল। ঈশান রেসপন্স করছে না, তাই নীলাশা ওর ঠোঁটগুলো পাগলের মতো চুষতে লাগলো, যার জন্য ও আর থাকতে না পারে রেসপন্স করতে লাগলো। দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, তাই ওরা ভুলেই গেছে দরজাটা খোলা। কিছুক্ষণ পর নীলাশা হঠাৎ করে খেয়াল করলো সারা দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সাথে সাথে নীলাশা ঈশানকে ছেড়ে দিয়ে মুখটা ঘুরিয়ে নিল। ঠিক আছে ঠিক আছে, তোমরা প্রেম করো, আমি এখান থেকে যাচ্ছি। আর শোনো দেবরজি, এরপর থেকে কিছু করার আগে দরজাটা অন্তত আটকে দিও, কেমন? ভাবি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়, আর নীলাশা দৌড়ে গিয়ে দরজাটা আটকে দিয়ে আসলো। ওর এইরকম কর্মকাণ্ডে ঈশান অনেকটাই অবাক হয়ে গেল, আর বাচ্চাদের মতো আর আর হাসতে লাগলো। পাগলি একটা। তোমার প্রেমিক পাগলি। কথাটা বলে নীলাশা ঈশানের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর এরপর আর কি, এরপর কি হতে পারে সেটা পরবর্তী গল্পে জেনে নিন। ততদিন সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।